সকালের প্রহর কেটে দুপুরের আগমন। বৃষ্টি থেমে গিয়ে বড় বড় গাছের ফাঁক দিয়ে এক মুঠো রোদকে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তুলি ভেজা চুলগুলো আশ্রে গোলাপি ওড়নাটা টেনে মাথায় ঘোমটা দিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িও থেমে গেল। পিছু ফিরে আরশিতে নিজেকে দেখে নিল গভীর নয়রে। নিজেকে শূন্য শূন্য লাগছে তার। মনে তীব্রভাবে নিজেকে সাজিয়ে নেওয়ার ইচ্ছে উদয় হলো। কাজল টেনে নিল ডাগর ডাগর আঁখিদয়ে। হালকা গোলাপি শীতের লিপস্টিক রাঙিয়ে নিল চিকন অষ্টগুলো। নিমিষেই তুলির শ্যামলা মুখশ্রী জুড়ে লজ্জার আভাস হয়ে গেল। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে তার। এতক্ষণে কেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছিল নিজেকে। তুলি আনমনে হাসতে হাসতে বিড়বিড় করলো, ওহে শ্যামবর্ণা, তোমাকে এখন লাগছে ডাক্তার সাহেবের বউ। বাহিরের ঝলমলে রৌদ্র রুমের মেঝেতে ছুঁয়ে যাচ্ছে। একটু আগেও বৃষ্টির তীব্র বেগে সারা প্রকৃতি বৃষ্টি বিলাসে মত্ত ছিল, আর এখন রৌদ্রময় রূপ শুষে নিতে মগ্ন। এ যেন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। তুলির কাছে প্রত্যেকটা মানুষের জীবন ঠিক এমন মনে হয়, কখনো সুখ তো কখনো কান্না। আচ্ছা, আমার জীবনটা এখন কোন পরিস্থিতিতে আছে? প্রশ্নটা মনে জাগতেই তুলি মুখে উচ্চারণ করলো, রৌদ্রময় রূপে যেই জীবনে আদ্রর ভালোবাসা রোদের ন্যায় প্রখর, তবে একটুখানি পার্থক্য আছে। রোদের প্রখরতা কমে এলেও কখনো কমবে না আদ্রর ভালোবাসা। নিজের ভাবনায় এতটাই মত্ত ছিল তুলি, তার খেয়ালই ছিল না ঝুমুর দুপুরের খাবারের জন্য নিচে যেতে বলেছিল। কাজের মেয়ে রিমার ডাকে হুঁশ ফিরে এলো তার। রিমার দাঁত কেলিয়ে বলে উঠল, আদ্র ভাইয়া আপনারে লাই ওয়েট করতাছে ছোট আভামনি, বাইরে সবাই ওয়েটিং, তাড়াতাড়ি আইয়েন। রিমার কথা শুনে পেট ফেটে হাসি আসার উপক্রম তুলির, কিন্তু হাসা যাবে না, এতে মেয়েটার মন ক্ষুণ্ণ হতে পারে। কথায় কথায় ভুলভাল ইংলিশ বলা মেয়েটার স্বভাবে পরিণত হয়েছে। বয়স 15 কি 16 হবে। আদ্র একটা স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছে রিমাকে, কিন্তু স্কিল ফাঁকি দেওয়ার জন্য ওস্তাদ মেয়েটা। আদ্র বাড়িতে না থাকায় তো আরও সুযোগ পেয়ে গিয়েছিল, কিন্তু বেচারি সেই সুযোগ শেষের পথে আদ্রর আগমনে। তুলি আলতো এসে সায় জানিয়ে রিমার পিছু পিছু হাঁটছে। মাথাটা ভারবার লাগছে তার। সকালে বৃষ্টিতে ভেজার পর থেকে গাটাও হালকা গরম। হয়তো দুদিন আগে হুট করে উধাও হওয়া জ্বরটা বৃষ্টির পানির স্পর্শে ফিরে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তুলির কর্ণকুয়ারে ভেসে আসতে লাগলো হাসির কলরব। তুলি দিব্যি ঠাহর করতে পারলো এই হাসির কারণ অন্তু। অন্তু নিশ্চয়ই তার মজার মজার কথা দিয়ে ডাইনিং টেবিলে উপস্থিত সবাইকে হাসাতে ব্যস্ত। কিন্তু এই মানুষটা মনে মনে হাসে তো, নাকি মন পাজরে বেঁধে রেখেছে অজস্র বিষাক্ত বেদনা? এই 4 দিনে অন্তুকে বেশ খেয়াল করেছে তুলি। মানুষটা তাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে। তুলির মনে পড়ে গেল ইনশিতার গায়ে হলুদের রাতের সেই দৃশ্য। সেদিন কেঁদে কেটে অস্থির হওয়া তুলি কোনো মতে নিচে নেমে এসেছিল। বাগানের এক কোণে দাঁড়িয়ে সবার আগোচরে নিঃশব্দে চোখের জল ভাসিয়ে দিচ্ছিল। ঠিক তখনই কেউ একজন তার সামনে এক প্যাকেট হাওয়াই মিঠাই ধরেছিল। হাওয়াই মিঠাই দেখে তুলির অশ্রুসিক্ত চক্ষুদা লোভাতুর হয়ে উঠেছিল পলকেই। সেই কবে হাওয়াই মিঠাই খেয়েছিল মেয়েটা, আর যতদূর মনে পড়ছে ক্লাস 7-এ থাকতে খেয়েছিল, শেষবার স্কুলে ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাওয়াই মিঠাইয়ের প্রতি চরম দুর্বলতা তুলির। মুখে দিলে চুপসে যায়, তাতে পেট না ভরলেও মন দিব্যি ভরে যায়। মুখের সামনে হাওয়াই মিঠাই ধরা মালিককে দেখে তুলি কিছুটা চমকপ্রদ হলো। পরক্ষণে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। অন্ত হাওয়াই মিঠাইটা নেওয়ার জন্য ইশারা করতেই প্যাকেটটা এক প্রকার লোফে নিল তুলি। হাতে নিয়ে ফিক করে হেসে উঠল। তার হাসির সাথে তাল মিলিয়ে অন্তও খানিকক্ষণ হেসে নিল। হাসি থামিয়ে বলে উঠল, বিষাক্ত যন্ত্রণাগুলোকে জমাতে নেই, পালে গিলে ফেলো তুলি। রেহাই দাও নিজের মনকে যন্ত্রণার পাহাড় বানানো হতে। তুলির কি হয়েছিল সে জানে না, তবে দ্রুত গতিতে প্রশ্ন করেছিল, আপনি পারেন গিলে ফেলতে? পারি বলেই তো হাসি খুশি থাকতে পারি। বাই দ্য ওয়ে, হাওয়াই মিঠাই চুপসে যাওয়ার আগেই খেয়ে নিও। আদ্র ভালোই করেছে গায়ে হলুদে হাওয়াই মিঠাই আয়োজন করে, আমার পছন্দের একটা জিনিস। তুলি অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে শুধু অন্তর উত্তরটা ভেবেছিল কিছু সময়ে। তখনই কিছু একটা খেলে গিয়েছিল তার ছোট্ট মস্তিষ্কে। মন বলেছিল, একটা মানুষ যেমন কখনো পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক দিয়ে ত্রুটি থাকে, তেমনি সর্বদা হাসি খুশি থাকা মানুষগুলোর মন কোনো না কোনো কিছুর শূন্যতায় ভোগে। ডাইনিং টেবিলের সামনে আসতে তুলি সবাইকে দেখতে পেল। বিশাল বড় ডাইনিং টেবিল। হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছে ডাইনিং টেবিলে, কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু না করে আড্ডা দিচ্ছে। যা দেখে তুলি বুঝে গেল সবাই তারই অপেক্ষায়। আরে জম্পেশ আড্ডা জমিয়েছে অন্তু, কিন্তু এই আড্ডার যেন কোনো খেয়াল নেই এক বান্দার। আদ্র চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। তুলিকে দেখে সবাই তাড়াতাড়ি বসতে বলল। চারিদিকে চোখ বুলে তুলে একটা চেয়ারও খালি পেল না।
হতভম্ব হয়ে গেল তুলি, তাকে খেতে ডাকলো অথচ চেয়ার খালি নেই। ভীষণ অবাক হলো সামনে চেয়ারে বসা এক সুন্দরী রমণীকে দেখে। এখানে এসেছে 3 দিন, মেয়েটাকে তো তুলি আগে দেখেনি। মমতাহিনা খানমের অর্থাৎ আদ্র ফুপি মেয়েটার পাশে বসে আছে। মোবাইল টিপতে ব্যস্ত মেয়েটাকে আরেকবার তীক্ষ্ণ নজরে দেখে নিল তুলি। বুঝতে পারলো এই মেয়েই মমতাহিনা খানমের মেয়ে রূপসা। নিমেষে হৃদয় পটে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলো তুলি। পরমুহূর্তে সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসার প্রয়াস চালালো, নিজের মনকে শোধালো। ডাক্তার সাহেব আমার বর মানে শুধুই আমার চারপাশে কখনো মিথ্যের বেড়াজাল সৃষ্টি হলেও ওনার ভালোবাসা চিরকাল সত্য থাকবে। তুলির বসার জায়গা না পেয়ে ইতস্তত অনুভব করতে লাগলো। পাশের চেয়ার থেকে ছোট্ট জারিফাকে নিজের কোলে নিয়ে নিল আদ্র। চেয়ারটা দেখিয়ে বসার জন্য ইশারা করলো। তুলি নম্র স্বরে বলল, এটা তো জারিফার চেয়ার, আমি না হয় পরে খেয়ে নেব। তোমার জন্য চেয়ারটা জারিফা আগে খেয়ে নিয়েছে। আদ্রর গম্ভীর স্বর কর্ণপথতেই তুলি তড়িৎ গতিতে 2 কদম এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। রাদীপ সাহেবের দিকে চেয়ে বলল, আপনারা খাওয়া শুরু করলেন না কেন খালু? রাদীপ সাহেব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে জবাব দিলেন, তোর জন্য অপেক্ষা করছিলাম প্রিন্সেস। ভাবলাম আজ সবাই একসাথে লাঞ্চ করি, আর কবে এমন একটা সুযোগ হবে কে জানে। রাদীপ সাহেবের কথায় মমতাহিনা খানম তির্যক নজর তাক করলো তুলির দিকে, যা তুলির চোখ এড়ায়নি। এই মহিলা যে তাকে একদমই সহ্য করতে পারছে না তা মহিলার মুখের হাবভাবে প্রকাশিত। অবশ্যই তো ওনার কোনো দোষ দেখতে পাচ্ছে না তুলি। একটা মানুষ কাকে পছন্দ করবে বা অপছন্দ করবে এটা সেই মানুষের ব্যক্তিগত ব্যাপার। নিজের শ্বশুরের মুখে প্রিন্সেস ডাকটা শুনে তুলির মনটা খুশিতে ভরে গেল। সবাই খেতে শুরু করে দিয়েছে। তুলি আর চোখে পাশের মানুষটার দিকে এক নজর চাইল। এই চাওয়া যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। আর চোখে চাইতে গিয়ে ফেসে গেল আদ্র নীলাভ চোখের মনিতে। তার দেখে নিষ্পালক চেয়ে আদ্র তুলির বুকটা ধরফর করতে লাগলো। আদ্রের মুখটা কেমন শুকনো শুকনো ঠেকলো তুলির নিকট। আচ্ছা, উনি কি অসুস্থ? চোখের সাদা অংশটা লাল দেখাচ্ছে। তুলি পরখ করার জন্য আরেকবার তাকাতে আদ্র বলে উঠল, খাবার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাবে তো। তুলির ইচ্ছে হলো জিজ্ঞেস করতে, আপনি কি অসুস্থ ডাক্তার সাহেব? কিন্তু এত মানুষের সামনে জড়তা সংকোচে দমে গেল। খাবার দেখে গা গড়িয়ে আসলো তার। টানা কয়েকদিন মাংস, মাছ, ডিম এসব খাবার খেতে খেতে বিরক্ত সে। জ্বরে আক্রান্ত তুলির এই মুহূর্তে খাবারগুলোকে বিষ মনে হচ্ছে। কয়েক পল স্থির নয়নে চেয়ে এলো প্লেটের দিকে। হঠাৎই পাশ থেকে আদ্রকে উঠে দাঁড়াতে দেখে শঙ্কিত মনে মাথা তুলে তাকালো তুলি। আদ্র তুলির প্লেটটা সরিয়ে দিয়ে নরম স্বরে বলল, এসব খেতে হবে না, একটু অপেক্ষা করো। হতভম্ব তুলি মাথা নাড়িয়ে সায় দিল। গটগট পায়ে আদ্র ছুটে গেল কিচেনের দিকে। মিনিট 15 পরে ফিরে এলো ভেজিটেবল স্যুপ ও পাস্তা নিয়ে। তুলির সামনে খাবারগুলো রেখে দ্রুত বেগে উপরে উঠে গেল। কিছু সেকেন্ডের ব্যবধানে থার্মোমিটার নিয়ে এসে জারিফাকে ড্রয়িং রুমে পাঠিয়ে চেয়ার টেনে তুলির পাশে বসে পড়ল। সবকিছু এতই দ্রুত হচ্ছে যার জন্য তুলি স্তম্ভিত হয়ে আদ্রর কাণ্ড অবলোকন করছে। দুটোটার কিঞ্চিত দূরত্বে সৃষ্টি হওয়া ফাঁক দিয়ে আদ্র থার্মোমিটারটা তুলির মুখের ভিতরে পুরে দিল। আকস্মিক এহেন কাণ্ডে বোকা বনে গেল তুলি। কপালে ভাঁজ পেলে আদ্রর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সাথে সাথে ভেসে এলো আদ্রর রাগান্বিত নিচু স্বর, স্টুপিড একটা, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে, অথচ বলার নাম নেই। কথাটা তুলি ব্যতীত অন্য কারো কর্ণগোচর হয়েছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে তুলির। তবে সবার দৃষ্টি যে ওদের দুজনের উপরে নিবদ্ধ তা বেশ উপলব্ধি করতে পারছে। তুলির মা তো প্রশ্ন করেই বসল, কি হয়েছে আদ্র? জ্বর হয়েছে খালামণি। অন্তু খাবার খাওয়া বন্ধ করে হেসে বলে উঠল, বাহ, দুজনেরই জ্বর, ভালোই হলো। এবার তাহলে মিলেমিশে ওষুধ খা। আদ্র চোখ গরম করতে অন্ধ মুখে কুলুপ এঁটে ফেললো। আফসানা মেয়ের জন্য অস্থির হয়ে উঠে আসতে নিলে আদ্র আলতো স্বরে বলল, তুমি খাবারটা ফিনিশ করো খালামণি, আমি ওষুধ খাইয়ে দেবো, আশা করি সুস্থ হয়ে উঠবেন উনি। এমনিতে তুলির মন জুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে আদ্র জ্বরের কথা শুনে। এখন আদ্র রাগের বলা বাক্যটাও তার মনে আশার বর্ষণ নিয়ে এলো। জ্বর হয়েছে বলেনি এটাও বুঝি তুলির অপরাধ। তুলির চুপচাপ স্যুপটা বহু কষ্টে খেতে লাগলো আদ্রর আদেশে। তুলির জন্য আদ্রর এত অস্থিরতা দেখে আগুনে ফুটান্ত লার্ভান্না জ্বলে উঠলেন মমতাহিনা খানম। নিজের মেয়ের দিকে তাকালেন রাগান্বিত দৃষ্টি নিয়ে। অথচ রূপসা ভাবলেশীনভাবে যেন সবের কিছু পাত্তা দেওয়ার সময় নেই তার। জ্বরে বেহাল অবস্থা নিয়ে আদ্রর তুলির প্রতি কেয়ার দেখে উচ্চস্বরে বলে উঠলেন, তুমি নাকি নিজের বাবার কথাও শুনো না? আমার মেয়েকে বিয়ে করতে কি সমস্যা তোমার? বাবার খাও, কিন্তু তার কথা শুনতে অবারক তোমার। সোজা হয়ে বসলো আদ্র। তুলির হাতে ওষুধ দিয়ে পানি এগিয়ে দিল। নিজের আখি যুগল রাদীপ সাহেবের দিকে নিবদ্ধ করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, আমি কি আপনার টাকায় খাই? একদম না, তুমি তোমার ইনকাম করা টাকায় খাও এবং চলো।
খেতে খেতে জবাব দিলেন রাদীপ সাহেব। মমতাহিনা খানমের মুখটা চুপসে গেল সাথে সাথেই। ওনার নিকট মনে হলো যেমন ছেলে তেমন তার বাবা, যেমন বাপ তেমন ছেলে প্রচলিত বাক্যটা বুঝি আদ্র রাদীপ সাহেবের ক্ষেত্রে উল্টো হলো। টেবিলের সবাই মিটমিট করে হাসছে। মমতাহিনা খানম তুলির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, এই মেয়েটার প্রতি তোমার এত দরদ কেন? খালাতো বোনের প্রতি এত দরদ ভালো ঠেকছে না আদ্র? ফুবু আম্মুকে বলছে তুলি আমার খালাতো বোন, আমার জানা মতে তুলি আমার বউ। নির্লিপ্ত জবাব আদ্রর। আকস্মিক বজ্রপাতের আওয়াজে যেমন করে মানুষ কেঁপে ওঠে, ঠিক তেমনই কম্পনের মৃদু ছাপ দেখা দিয়েছিল ডাইনিং টেবিলে উপস্থিত থাকা সবার মাঝে। আদ্রর শান্তশিষ্ট নির্লিপ্ত জবাবে অবাক হওয়ার বদলে স্তম্ভিত সকলে। তুলি জড়তায় আড়ষ্ট হয়ে চেহারা সেটে মাথা নিচু করে ফেলল। ক্রমশ হৃৎপিণ্ডের কম্পন বেড়ে চলছে তার। আদ্রের মতিগতি সে একদম বোঝে না। এই ছেলে কখন কি করে কারোই বোঝার সাধ্য নেই। দুদিন আগে অনাকাঙ্ক্ষিত বিয়ের পর সেটা গোপন রাখার কথা নিজেই ব্যক্ত করেছিল, এখন আবার নিজে সেটা সবার সামনে প্রকাশ করছে। তুলির কাছে মনে হচ্ছে আদ্রকে বুঝতে হলে আরও একবার জন্ম নিতে হবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। মানুষ একবারই পৃথিবীতে আসার সুযোগ পায়, মৃত্যু এক অনিবার্য সত্য। হতে পারে এই মুহূর্তে তুলির শ্বাস চিরচরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা বহু বছর আদ্র হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারে। সূক্ষ্ম একটা শ্বাস ছাড়লো তুলি, মনে মনে আওড়ালো, আপনার বড় হওয়ার রূপ দেখার জন্য হলো আমি বহু বছর বাঁচতে চাই আদ্র। মমতাহিনা খানম থমথমে মুখ নিয়ে বসে আছেন। আদ্রের কথাটা শ্রবণ হতে ওনার মাথাটা ব্যথা ঝিমঝিমিয়ে উঠল। এই বুঝি মাথার চুল ভেদ করে মস্তিষ্কতে গরম ধোয়া বের হবে। রূপসা, আমরিন, নেবির, পায়েল, অন্ত সবার চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। আদ্র তুলিকে পছন্দ করাটা সবাই আন্দাজ করতে পেরেছিল, তাই বলে বিয়ে, এটা যেন অবিশ্বাস্য। কথাটা সবার কাছে এমন ঠেকছে যেন আম গাছে জাম ধরেছে, তবুও বিশ্বাস করিতে হইবে। কেননা আদ্র মিথ্যা বলার ছিল না, সে যা বলবে একদম ক্লিয়ার কাট স্টাইলে, এক কথা স্পষ্ট ভাষী। কারো ভালো না লাগলেও তাতে তার কিছু যায় আসে না। সুতরাং কথাটা অবিশ্বাস্য হলো বিশ্বাসযোগ্য। অতিশয় বিস্ময়ে নিজেদের আটকে রাখা শ্বাসকে মুক্ত করে রিল্যাক্সের চেয়ারে গা হেরিয়ে বসে পড়ল সবাই। শান্ত হতে পারলেন না একজন। মমতাহিনা খানম তেজি কণ্ঠে আদ্রকে উদ্দেশ্য করে বললেন, তুমি মিথ্যা বলো তা তো জানতাম না আদ্র। আগেই বুঝতে পারছিলাম এই মেয়ে তোমায় ফাঁসাবে। রূপ নেই, যোগ্যতা নেই, গায়ের রং শ্যামলা, যাকে কালো বললেও চলে। তোমার মতো এত ফর্সা, লম্বা, সুদর্শন একটা মেধাবী ডাক্তার ছেলেকে যে কিভাবে ফাঁসালো সেটাই তো বুঝতে পারছি না। তাই তুমি বিয়ের বিষয় নিয়ে মিথ্যে বলতে পারো না। আর যাই হোক, এমন মেয়েকে বিয়ে করলে সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে আমাদের। তুলির দু চোখ ছাপিয়ে জল নেমে এলো। নত মস্তকে ঠোঁটে ঠোঁট চেপে কোনো মতো শব্দবিহীন কান্না আটকে রাখার চেষ্টায়। মমতাহিনা খানম অপমানজনক বিদ্বেষপূর্ণ মনোভাব তার কোমল মনে নিতে অক্ষম। ভীষণ কষ্ট হচ্ছে তার। তৌফিক সাহেব ও আফসানা দুজনে মেয়েকে কারোর অপমানে কষ্ট পেয়েছেন। মেয়ের জন্য বুকটা চিনচিন করছে দুজনের। চোখে জলে ভরে এসেছে আফসানার। মেয়ের গায়ের রং নিয়ে কখনো কোনো আফসোস নেই তাদের। আফসানার গায়ের রং উজ্জ্বল ফর্সা হলেও তিনি সবসময় আল্লাহর নিকটে একটা শ্যামবর্ণা কন্যা চেয়েছেন। কিন্তু উনি যদি জানতেন শ্যামলা রঙের জন্য মেয়েকে কিছু মানুষ অপমান করার সুযোগ পাবে, তাহলে তিনি কখনোই এমনটা চাইতেন না। মেয়ের কষ্ট সহ্য হচ্ছে না ওনাদের। এতক্ষণ অব্দি আদ্র শটান হয়ে বসে মমতাহিনা খানমের কথাগুলো হজম করছে। সবার আপাত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। তুলিকে কষ্ট দিয়ে কথা বলাতে আমরিন, রাদীপ সাহেব, সায়রা বেগম, ঝুমু, অন্ত সবার মুখে বিষাদের ছায়া নেমে এসেছে। বোঝাই যাচ্ছে সবাই ঠিক কতটা কষ্ট পেয়েছে মেয়েটার জন্য। হান হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণের চেষ্টায় লেগে আছে। চোখ তুলে আদ্র ডাইনিং টেবিলে উপস্থিত সবার পানে একবার চাইল। সবার নজর আদ্রর ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করা চক্ষুদয়। তুলি নীরবে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। আদ্র চেয়ার সেরে উঠে দাঁড়ালো। হাত মুষ্টিমেয় করে শুধু এক পলক এক নজরে চাইল তুলির কান্নারত চেহারাতে। তাচ্ছিল্য হেসে শান্ত কণ্ঠে মমতাহিনা খানমের উদ্দেশ্যে বলল, শি ওয়াজ মাই ওয়াইফ। এখন কি আমার ঢাক ঢোল পিটিয়ে প্রচার করতে হবে নাকি? হ্যাঁ, আপনি তুলি যোগ্যতা নিয়ে বলেছেন। এতটুকু একটা মেয়ে এই বয়সে কিসের যোগ্যতা বিচার করেন আপনি? আজ আপনাকে ফুপু আম্মু বলতে আমার বিবেকে বাজছে। তাই আপনি আমার কাছ থেকে যথেষ্ট সম্মান পেলেও কখনো ডাকটা শুনতে পাবেন না, কারণ সেই যোগ্যতা আপনার নেই। যাদের মন মানসিকতাটা নিচু, এখনো মেয়েদের রূপ নিয়ে তাদের মনোভাব এমন, আজ যাই হোক তারা সম্মানের যোগ্য না। তবুও আপনি পেয়ে যাবেন, কারণ আপনি আমাদের বড়। তুলির রূপ গুণ না থাকলেও আমি আদ্র হানাব তাকে ছাড়া অচল। এই মেয়েটা আমার অস্তিত্ব। একটা মানুষের অস্তিত্ব না থাকলে কি তাকে আর খুঁজে পাওয়া যায়? তুলি আমার অস্তিত্ব হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে, যে অন্য কেউ পারেনি। তাহলে তো তুলির যোগ্যতার তুলনায় অন্য সবার যোগ্যতা নিছক। কি হবে সৌন্দর্য, রূপ, ডাক্তারি, সমাজ দিয়ে যদি আমার দেহে প্রাণ না থাকে?
মুমতাহিনা খানমের তেজের রূপ নিমিষে নিভে গেল প্রদীপের শিখার ন্যায়। থমথমে একটা পরিবেশ বিরাজমান। আদ্রর কথা শুনে তুলি কান্না থামিয়ে অপলক চেয়ে রইল সাদা মেঝেতে। এক একটা শব্দ মস্তিষ্কে তরঙ্গিত হয়ে ঠিক তোর হৃৎপিণ্ডে বিঁধছে। অদ্ভুত এক প্রশান্তিতে সেয়ে গেল হৃদয়। অপর হাতে আদ্রর এক হাত খামচে ধরে কিছু বলতে চেয়েও বলতে ব্যর্থ হলো। তার ছেলের স্বরে আদ্র প্রশ্ন ছড়িয়ে দিল মুমতাহিনা খানমের দিকে। আপনি আমার বউয়ের চোখের পানি ঝরিয়েছেন আপনার কথার মাধ্যমে। এখন কি আপনার যোগ্যতা আছে সেই চোখের পানি ওকে ফিরিয়ে দেওয়ার? এমন প্রশ্নে অপমান ফিল করলেন মুমতাহিনা খানম। রেগে মেগে উঠে দাঁড়ালেন। আদ্র ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, রিল্যাক্স। হাই প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে রাগটা সুফল নয় মোটেও। আমি জাস্ট আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, পৃথিবীতে সব মানুষ সব ধরনের যোগ্যতা নিয়ে পদার্পণ করে না। আপনি দিশাহারা হয়ে বলছেন আমি মিথ্যা বলেছি। মোটেও মিথ্যা বলিনি। নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে সাক্ষী রেখে আমি 3 কবুলের মাধ্যমে তুলিকে নিজের অর্ধাঙ্গিনী রূপে কবুল করেছি। আপনাদের জানানো হয়নি, সরি ফর দ্যাট। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই জানাবো। আদ্রর কথার পৃষ্ঠে কিছু না বলে মুমতাহিনা খানম বেরিয়ে যেতে লাগলেন। ছেলেকে কিছু বলে লাভ নেই, কারণ আদ্রর বলা প্রত্যেকটা কথা সঠিক। তাই উপায় না পেয়ে বোনকে বোঝাতে পিছু পিছু ছুটলেন রাদীপ সাহেব। সায়রা বেগম ধপ করে বসে পড়লেন চেয়ারে। রূপসা তুলির কাছে এগিয়ে এসে মৃদু হেসে বলল, হাই লিটল ভাবি, মায়ের কথায় কষ্ট পাবে না প্লিজ। রূপসা চলে যেতেই সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তুলির হাত ছেড়ে দিয়ে গটগট পায়ে উপরে চলে গেল। তুলিকে নিজের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরল আমরিন। আমরিনের উষ্ণ স্পর্শ পেয়ে তুলির চেপে রাখা কান্নাটা বাদ মানল না। শব্দ করে কেঁদে উঠল বাচ্চাদের মতো। পাশ থেকে রিমা মুখ বাঁকিয়ে বলে উঠল, ফুফি খালি এমন করে নিজের রূপসী ভাবে। একেবারে ঠিক হয়েছে, আদ্র ভাইয়া আজকে কথা শুইনা দিয়েছে ভালোই কইরা, তবে ভালোই সম্মান দিয়েছে। আমি হইলা দে একটু চুল রাখতাম না রে। সায়রা বেগমের চোখ রাঙানিতে দাঁত কেলিয়ে থেমে গেল রিমা। তার কথা শুনে বাকি সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। পায়েল তো ফ্রিজ থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতে ব্যস্ত। প্রাণপ্রিয় বন্ধুর জীবনের একটা গতি হয়েছে বলে কথা। তোরের মুখের সামনে একটা মিষ্টি ধরে বলে উঠল, চুপি চুপি বিয়ে শেষ, তাতে কিন্তু আমরা রেগে আছি। তবে ভাবি, আপনি যদি মিষ্টিটা খান আমাদের মুখে ফুটে উঠবে তাহলে মিষ্টি হাসি। ফিক করে হেসে দিল তুলি। মূলত তাকে হাসানোর জন্য পায়েলের এই শ্রুতিমধুর সমৃদ্ধ বাক্য। আজ সারাটা দিন যেন বাড়িতে এক তুমুল যুদ্ধ লেগেছিল, আর সে যুদ্ধের ইতি টেনেছিল ডক্টর আদ্র আহনাফ। তুলির কাছে এটাই মনে হচ্ছে। আকাশের অনেকখানি জায়গা দখল করে থালার মতো বিশাল বড় এক চাঁদ প্রকৃতিতে নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোতে ঝলমল করছে চারদিক। দূরে অবস্থিত পাহাড়টা তুলির চোখে ঝাপসা ঝাপসা দৃশ্যমান। চোখ বুঝে নিল তুলি। বন্ধ চোখে কল্পনায় ভেসে উঠল আদ্র সুদর্শন চেহারাটা। সাথে সাথে তুলির ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। অযাচিত মন বলল, ইস, আকাশের তারার মেলার ভিড়ে যদি আপনি থাকতেন, তবে আকাশটা আমি আমার নামে লিখে নিতাম। আর মনের সুপ্ত কোণে সঞ্চারিত অনুভূতিকে আপনার নামে উৎসর্গ করে শুধু একটা প্রশ্নই করতাম, আমি না হয় আকাশ হব, আপনি কি আমার আকাশের তারা হবেন আদ্র? উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শে বন্ধ চক্ষুদায় খুলে গেল তুলির। কেঁপে উঠল বুকটা। তড়িঘড়ি করে পেছন ফিরতে চোখে ভাসল কল্পনার জগতে বিচরণ করা সে সুঠামদের অধিকারী যুবকের চেহারা। চাঁদের আলোয় তুলির নয়নজোড়া আটকালো যুবকের প্রশস্ত উদম বুকে। কি সুন্দর করে শার্টের উপরে দুটো বোতাম খুলে রেখেছে ছেলেটা। একবারও ভাবলো না তুলির মতো কত মেয়ের বেহায়া আঁকি যেগুলো আটকে যেতে পারে ফর্সা বুকে। তুলির কপট রাগ হলো মনে মনে, কেননা প্রকাশ করা তার নিকট কঠিন। এই ছেলের ভয়ে চুপসে থাকতে সারাক্ষণ তার প্রতি রাগ দেখানো তো অসহ্য। ইচ্ছে করলো শার্টের দুটো বোতাম লাগিয়ে দিতে, কিন্তু পারল না তুলি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। হুট করেই তার মনে হলো আদ্রর একটু আগে বলা কথাগুলো শুনে নিত। তুলি আমতা আমতা করে প্রশ্ন করল, আপনি এখানে? হৃৎপিণ্ডের ওঠানামা এত দ্রুত গতিতে হচ্ছে কেন? আদ্রর প্রশ্নে হতবিম্বল দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি। তৎক্ষণাৎ লজ্জায় শিউরে উঠল দেহের সর্বাঙ্গ। ভাবলে সীন আদ্র চাঁদের আলোয় তুলির লজ্জিত ভাবমূর্তি অবলোকন করে পুনরায় বলে উঠল, আমি কি বাঘ? তোমায় খেয়ে ফেলবো? দ্রুতবেগে দুপাশে মাথা নাড়িয়ে না বোঝালো তুলি। স্মিত হাসলো আদ্র। তুলির আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, তবে আমি কাছে আসলে বুকের ওঠানামা কেন বেড়ে যায়? তুমি কি চাও আমি কন্ট্রোল হারিয়ে ফেলি? আমি কিন্তু এত জলদি কন্ট্রোললেস হতে চাই না তোলা। তুলির ইচ্ছে হলো এখন এই বেলকনি থেকে লাফ দেওয়ার, কিন্তু সে বাঁচতে চায় বহু বছর এই ঠোঁটকাটা স্বভাবের বেপরোয়া বেহায়া ছেলেটার সাথে। ধরে ধরে বুক নিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে আদ্রর হাতের বাঁধনে বাধা পড়ে। রেডি হয়ে নাও,
একটু পরে ঢাকা ফিরে যাব আমরা। অবাক হলো তুলি। আজকে তো ফিরে যাওয়ার কথা না, মা তো বললো আরও 2 দিন এখানে থাকবে সবাই। অবাক ভঙ্গিতে বোকার মতো প্রশ্ন করলো। কেন? আকাশপানে চেয়ে আদ্র শেষ বাঁচাতে বাঁচাতে উত্তর দিল। সংসার করার জন্য। একজোড়া নয়নের বিমূঢ় দৃষ্টি বাইরের কালো আধারে আবৃত প্রকৃতিতে স্থির। ঘর লাগা তামাশার ভিড়ে প্রত্যেকের পাশের মানুষটা হারিয়ে গেল খুঁজে পাওয়া মুশকিল। অথচ তুলির নেত্রযুগল অন্ধকারকে অবলোকন করতে ব্যাকুল। শুনশান নীরব রাস্তা, পাহাড়ি রাস্তার মাঝে মাঝে একটা দুটো গাড়ি হেডলাইটের আলো জ্বালিয়ে নিজেদের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। আর সেই মৃদু মৃদু আলোতে কিছু মুহূর্ত পর পর নিজের অস্তিত্বকে তৃষ্ণার্ত আকিদায় বন্দি করে নিচ্ছে আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার মেয়েটার উপর। বাইরে দমকা হওয়া শরীর হিম করার জন্য যথেষ্ট, হয়তো বৈশাখী ঝড় আসার পূর্বাভাস স্বরূপ দমকা হওয়া বয়ে চলেছে। তুলির সেদিকে কোনো হুঁশ নেই, সিটে মাথা এলিয়ে বাইরে অপলক চেয়ে আছে। বাতাসের দাপটে খোলা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। ঠান্ডা লাগতে পারে ভেবে আদ্র যতবারই জানালা লাগাতে চেয়েছে ততবারই বাধা প্রদান করেছে তুলি। মেয়েটার চোখে আজ ভয় দেখেনি আদ্র, বরং প্রত্যেকবার নিক্ষেপ করেছে করুণ চাহনি। আদ্র চোখ রাঙাতে গিয়ে প্রতিবার আটকে পড়েছে করুণ চাহনার অধিকারিণী তুলির মাঝে। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল আদ্র। তুলি। কিছু সেকেন্ড সময় নিয়ে পাশ ফিরে আদ্রের পানে চাইল তুলি, ঘুম ঘুম দৃষ্টি। আদ্র গাড়ির মধ্যে থাকা লাইটটা অন করে দিল, সাথে সাথে তুলির সদ্য হাজির হওয়া ঘুমটা ছুটে গেল। চোখে ভেসে উঠল একরাশ মুগ্ধতা এবং আদ্রর মুগ্ধতায় পরিপূর্ণ চেহারাটা। বিস্মিত তুলি। আদ্রের মতো একটা ছেলে সম্পর্কে তার স্বামী হবে এটা যেন কল্পনাতীত ছিল। তুলির এখনও মনে আছে 8ম শ্রেণীতে সর্বপ্রথম ক্রাশ নামক শব্দটার সাথে পরিচিত হয়েছিল। ও নিজে কারোর উপর ক্রাশ নামক বাস খেয়েছে এমনটা হয়নি, কাছের বান্ধবী মর্মিতা অহরহ ক্রাশ খেত। এক কথায় হাঁটতে বসতে যেই ছেলেকে সামনে দেখত তার উপরই ক্রাশ খেত। আবেগী বয়সের মর্মিতার কথা শুনে তুলি খুব মজা পেত। মর্মিতা বয়সী কিশোরী হলো বেশ চালাক। ক্রাশ শব্দ শুনে যখন না বোঝার দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছিল তুলি, তখন মর্মিতা তাকে ক্রাশ খাওয়ার মানে বুঝিয়েছে। 8ম শ্রেণীতে ক্রাশের মানে জানতে সক্ষম হলেও পরবর্তী 2 বছরও ক্রাশ খাওয়া হয়ে ওঠেনি তার। তবে এই মুহূর্তে তুলি বড় সড়ো ক্রাশ খেয়েছে। 2টো বসন্ত পার শেষে শেষমেশ বৈশাখে ক্রাশ খাওয়ার সৌভাগ্য হলো তার, তাও আবার পাশে থাকা এক ডাক্তারের উপর, নিজের স্বামীর উপর। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো তুলির, খিলখিল করে হেসে উঠল চঞ্চল মন। আবেগের বসে আদ্রর এক হাত খামচে ধরে বলে উঠল। আমি ক্রাশ খেয়েছি ডাক্তার সাহেব। পেট ভরেছে? আদ্রের প্রশ্নে কিং কর্তব্য বিমূঢ় তুলি। আবেগের বসে বলা কথার পৃষ্ঠে এমন এক প্রশ্নের সম্মুখীন হবেন ধারণার বাইরে ছিল তার। হতবিব্বল হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল আদ্রর দিকে। আদ্র ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখে স্পষ্ট। তুলির মন বারবার আওড়াচ্ছে। ক্রাশ খেলে পেট ভরে? আদ্র ফের প্রশ্ন করল। পেট ভরেনি? তুলি বোকার মতো প্রত্যুত্তর করল। ভরেনি। উত্তর দিয়ে ভেবাসেকা খেয়ে গেল তুলি। বুঝতে পারলো আদ্র তার উপর মজা নিচ্ছে। বড় কিঞ্চিত কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রর দিকে চাইল। আদ্র এখনো মিটমিট করে হাসছে। রাগে ক্ষোভে তুলি চিল্লিয়ে বলতে ইচ্ছে করলো। আপনার এত বড় সাহস ডাক্তার আদ্র আহনাফ, আপনি আমাকে নিয়ে মজা করেন? জানেন আমি কে? আমি মিসেস আহনাফ, ডাক্তার সাহেবের থেকেও ভয়ঙ্কর। আপনার হার্ট বের করে বাস্কেটবল খেলবো আমি। কিন্তু তুলির মনের খুব মনেই রইল। বহু সাহস যুগে একটা ভেংচি কাটলো আদ্রকে। ভাবলো আদ্র দৃষ্টির সামনে, তুলির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে আর চোখে আদ্র সবটাই দেখে নিল। তুলির হাতটা শক্ত করে চেপে ধরল নিমেষেই, রাগান্বিত স্বরে বলল। তোমার সাহস তো কম না, পিচ্ছে একটা মেয়ে হয়ে আমার ভেঙচি কাটো? তুমি তো ভারী বেয়াদ্দপ। বেয়াদ্দপ মেয়ে স্বামীর সাথে ভেঙচি কাটা, আজ তোমার খবর আছে। ঘাবড়ে গেল তুলি, পরক্ষণে চোখ ছোট ছোট করে চাইল। আজ আদ্রাকে একটু ভয় পাচ্ছে না মেয়েটা। গলার স্বর নামিয়ে বলল। কি করবেন? শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ, তোমার শাস্তি হলো ঢাকা যাওয়া অবধি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবে। খুশিতে আত্মহারা হয়ে উঠল তুলির অন্তর। সে তো সারাক্ষণই আদ্রকে প্রাণ ভরে দেখতে চায়। যত দেখে ততই বুঝি কম হয়ে যায়। লজ্জায় অবিশঙ্কায় অপলক তাকিয়ে থাকার সাহস হয়ে ওঠে না। আজ এমন একটা অনুমতি সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না তুলি। ব্যাপারটা বেহায়াটা পড়ে তুলি আজ তোয়াক্কা করবে না। আদ্রকে নিজের সাহসের প্রমাণ দিতে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল। বিনিময়ে কি দেবেন? চমকালো আদ্র। খেয়াল হলো তার তুলি আজ চঞ্চলতার রূপ ধারণ করেছে। সব রূপেই মেয়েটা তার হৃৎপিণ্ড গ্রাস করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে যেন জন্মেছে। হৃৎপিণ্ডের তোল পারবে সামাল। ঠোঁট কামড়ে কিয়ক্ষণ ভাবলো আদ্র। তুলির চেপে ধরে রাখা হাতটা শূন্যে তুলে নিজের বুকের বা পাশে রাখলো। ধরফর করে কেঁপে উঠল তুলির বুকটা। আদ্র বাঁকা হেসে বলল। শাস্তির বিনিময় হয় না,
তবে তুমি যখন চাইছো আমি তোমার বিনিময়ে একটা বাচ্চা দিতে পারি তোলা। পেতে হলে আরেকটু বড় হতে হবে পিচ্ছি। লজ্জা চুপসে গেল তুলি, বিড়বিড় করলো। কত খারাপ লোক, ছি ছি। আদ্র কপালে ভাঁজ ফেলে বলে উঠল,